আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে। গত ভিডিওতে আমরা যেকোনো ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান আ শব্দ বা ওয়ার্ড সম্পর্কে আলোচনা করেছি। তো আমরা জানি কোনো ভাষার বাক্য, বাংলাতে যেটি বাক্য, ইংরেজিতে সেটিকে বলা হয় সেন্টেন্স। তো কোনো ভাষায় একটি বাক্য লিখার জন্য বা বলার জন্য তোমার কয়েকটি শব্দের প্রয়োজন হয়। যেমন আমি ভাত খাই এটি একটি বাক্য। এই বাক্যটা বলার জন্য তোমার ৩ টি শব্দের প্রয়োজন হয়েছে। সেগুলো হচ্ছে আমি, ভাত এবং খাই। ঠিক তেমনিভাবে ইংরেজিতে তুমি যদি একটি সেন্টেন্স লিখতে চাও, সেই সেন্টেন্সটা লিখার জন্য তোমার কয়েকটি ওয়ার্ডের প্রয়োজন হয়। যেমন I eat rice এটি একটি ইংরেজি সেন্টেন্স। এই সেন্টেন্সটি লিখার জন্য আমাকে I eat rice এই ৩ টি ওয়ার্ড ব্যবহার করতে হয়েছে। তাহলে আমরা এটি বলতে পারি কয়েকটি শব্দ মিলে যখন তুমি তোমার মনের ভাব প্রকাশ করো, তখন সেটি হচ্ছে একটি বাক্য বা সেন্টেন্স। আচ্ছা, আমি ভাত খাই এটির ইংরেজিতে এটি কি হতে পারে? আমি ভাত খাই। আমরা যদি এটিকে ট্রান্সলেশন করি বা ইংরেজিতে রূপান্তর করি তাহলে আমি মানে I, ভাত মানে রাইস এবং খাই মানে ইট। আচ্ছা, আমি ভাত খাই তার মানে এটিকে ইংরেজিতে ট্রান্সলেশন করলে হয় I রাইস ইট। এখন তুমি বলো তো I রাইস ইট এই বাক্যটি ইংরেজি বাক্যটি কি সঠিক না? I রাইস ইট যদিও আমি মানে I, ভাত মানে রাইস, খাই মানে ইট ৩ টি শব্দকেই ইংরেজিতে রূপান্তর করেছি। তবুও I রাইস ইট এই ইংরেজি সেন্টেন্সটি সঠিক নয়। তার মানে ইংরেজি সেন্টেন্সটি ভুল। এখন তুমি প্রশ্ন করতে পারো, আমি তো এখানে আমি মানে I, ভাত মানে রাইস, খাই মানে ইট লিখেছি। তারপরেও এটি ভুল কেন? এটি ভুল এই কারণে যে আমরা বাংলা বাক্য যেভাবে গঠন করি বা বাংলা বাক্য যেভাবে সাজাই, তেমনিভাবে আমরা ইংরেজি বাক্য ঠিক একই নিয়মে আমরা সাজাই না বা একই নিয়মে ব্যবহার করতে পারি না। পৃথিবীর প্রত্যেকটি ভাষা সেটি বলা বা লেখার জন্য তাদের নিজস্ব নিয়মগুলো অনুসরণ করে। তাহলে এখন এই ভিডিওতে আমরা এটি ব্যাখ্যা করব, আমি ভাত খাই মানে কেন I রাইস ইট না হয়ে I ইট রাইস হয়। আচ্ছা, ইংরেজিতে একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স লিখতে হলে বা বলতে হলে তার মধ্যে ২ টি উপাদান বা ২ টি জিনিস থাকতেই হয়। সেটির একটি হচ্ছে সাবজেক্ট এবং একটি হচ্ছে ভার্ব। যেমন আমি এখানে একটি সেন্টেন্স লিখেছি। সেন্টেন্সটি হচ্ছে I প্লে ফুটবল ইয়েস্টারডে। এই যে এই সেন্টেন্সটির ভেতরে এখানে একটি সাবজেক্ট আছে, একটি ভার্ব আছে, অবজেক্ট আছে আ বা অ্যাডজাঙ্ক্ট আছে। তো ১ম এ আমি যেটি বলেছিলাম যে তুমি যদি ইংরেজিতে কোনো বাক্য, সঠিক বাক্য লিখতে বা বলতে চাও, তার মধ্যে অবশ্যই ২ টি উপাদান থাকতেই হবে। একটি হচ্ছে সাবজেক্ট এবং অপরটি হচ্ছে ভার্ব। এখন তুমি প্রশ্ন করতে পারো সাবজেক্ট কি এবং ভার্ব কি? বা এই যে ওয়ার্ডটা এটার নিচে আমি সাবজেক্ট লিখেছি, এই যে ওয়ার্ডটা প্লে এটার নিচে আমি ভার্ব লিখেছি। তাহলে কি ইংরেজিতে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটিরই আলাদা, আলাদা ধরন আছে? হ্যাঁ, আমরা যখন একটি ইংরেজি সেন্টেন্স লিখি, সেই সেন্টেন্স লিখতে আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করি, সেই ওয়ার্ডগুলো একেকটা ওয়ার্ড একেকটা ভূমিকা পালন করে। আচ্ছা, তাহলে আমি যেহেতু বললাম যে একটি ইংরেজি বাক্য সঠিক ইংরেজি বাক্য লিখতে হলে তোমাকে অবশ্যই একটি সাবজেক্ট নিতে হবে এবং একটি ভার্ব নিতে হবে। তাহলে এখন প্রশ্ন আসে সাবজেক্ট এবং ভার্ব কি? আচ্ছা, সাবজেক্ট কি? সাবজেক্ট হতে পারে কোনো ব্যক্তি, কোনো স্থান বা কোনো বস্তু বা কোনো বিষয়। ব্যক্তি বলতে এখানে কোনো কারো নাম হতে পারে। যেমন রহিম, করিম। স্থান বলতে এটি জায়গার নাম হতে পারে। যেমন ঢাকা, গাজীপুর। বস্তু বলতে এখানে কোনো জিনিস হতে পারে বা কোনো বিষয় বলতে এখানে কোনো ধারণা হতে পারে। যেমন নলেজ, যেমন হচ্ছে রেসপেক্ট এগুলো হচ্ছে ধারণা বা বিষয়। তো সাবজেক্ট হতে পারে কোনো ব্যক্তি, স্থান, বস্তু বা বিষয়। আচ্ছা, সাবজেক্ট এখন তোমরা চিনবে কিভাবে যে এটি সাবজেক্ট? কোন বাক্যে যে কোন কাজ করে। তাহলে দেখো কোন বাক্যে যে কোন কাজ করে, কোন বাক্যে যদি কোন কাজ করা বোঝায় এবং যে সেই কাজটি করছে তাকে আমরা সাবজেক্ট হিসেবে চিহ্নিত করব। যেমন তুমি যদি এই সেন্টেন্সটি খেয়াল করো তাহলে এখানে আছে I am playing আমি খেলছি। এখন কাজটি কে করছে? কাজটি আমি করছি এর জন্য হচ্ছে সাবজেক্ট। তারপরে যে বা যা কোন কিছু হয়, কোন সাবজেক্ট হওয়ার ইংরেজিতে সাবজেক্ট হওয়ার জন্য
তার মধ্যে ৩ টি শর্ত থাকতে হবে। ১ নম্বর হচ্ছে বাক্যে যে কাজ করে, ২ বাক্যে যে কোনো কিছু হয় এবং ৩ বাক্যে যার কাছে কিছু থাকে। যেমন I am playing, এখানে আমি খেলছি। কে খেলছে? কাজটি কে করছে? I, মানে আমি। এর জন্য সাবজেক্ট হচ্ছে I বা আমি। তারপরে ২ নাম্বারে যে বা যার কোনো কিছু, যে বা যা কোনো কিছু হয় সেই বাক্যে। তাহলে দ্য স্কাই ইজ ব্লু, আকাশ হয় নীল। এখানে কে নীল হয়? দ্য স্কাই নীল হয়। এখানে দ্য স্কাই হচ্ছে আমার সাবজেক্ট। তারপরে যে, যে বা যার কোনো কিছু থাকে, যেমন হি হ্যাজ 5 বুকস, তার ৫ টি বই আছে। এখানে কার ৫ টি বই আছে? হি, মানে তার ৫ টি বই আছে। এজন্য এখানে হি হবে সাবজেক্ট। এখন সাবজেক্ট চেনার আরেকটি সহজ উপায় হচ্ছে বাক্যকে কে বা কার দিয়ে, কোনো বাক্যকে, ইংরেজি বাক্যকে যদি তুমি কে বা কার দিয়ে প্রশ্ন করো, তাহলে যে উত্তর আসে সেটি হচ্ছে সাবজেক্ট। যেমন রহিম ইজ প্লেয়িং ফুটবল, রহিম ফুটবল খেলছে। তুমি প্রশ্ন করো কে ফুটবল খেলছে? রহিম ফুটবল খেলছে। এখানে রহিম হবে সাবজেক্ট। তো আমরা বলেছিলাম একটি বাক্য হতে হলে তার মধ্যে অবশ্যই একটি সাবজেক্ট থাকতে হবে। মানে যে কোনো, যে কোনো বাক্যে কাজ করে বা যে কোনো কিছু হয় বা যার কাছে কোনো কিছু থাকে সেটি যেমন থাকতে হবে, সাবজেক্টের পরে অবশ্যই একটি পূর্ণাঙ্গ বাক্য হতে হলে, একটি সঠিক বাক্য হতে হলে অবশ্যই তার মধ্যে ২ নাম্বার যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে একটি ভার্ব। তো আমরা ইতিমধ্যে শিখেছি সাবজেক্ট কি এবং সাবজেক্ট চেনার উপায়। এ পর্যায়ে আমরা শিখব ভার্ব কি। আচ্ছা, তোমরা তো জানো একটি বাক্য হতে হলে তার মধ্যে ২ টি উপাদান থাকতেই হয়। একটা হচ্ছে সাবজেক্ট এবং ২ টা হচ্ছে ভার্ব। তাহলে ভার্ব কি? ভার্ব হচ্ছে সাবজেক্ট যা কিছু করে, যে কাজটা সাবজেক্ট করে সেটি হচ্ছে ভার্ব। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে কাজটি কে করছে? আমি করছি, মানে আই করছে। তাহলে যে কাজ করে সে সাবজেক্ট, তার মানে আই এখানে সাবজেক্ট। এখন প্রশ্ন করো সাবজেক্ট এখানে কি করছে? সাবজেক্ট এখানে খাচ্ছে। তাহলে খাওয়া ইংলিশ কি? খাওয়া ইংলিশ মানে ইট। এর জন্য ইট এখানে ভার্ব। তুমি যদি পরের এক্সাম্পলটা খেয়াল করো তাহলে হি রাইটস আ লেটার, সে একটি চিঠি লিখে। এখন কে লিখে? হি। কাজটি কে করছে? হি। তাহলে হি সাবজেক্ট, যে কাজ করে সে হয় সাবজেক্ট এবং ভার্ব কি? ভার্ব হচ্ছে যে কাজটি করছে, মানে সে কি কাজ করছে? সে লিখছে। তাহলে এই রাইট, রাইট মানে হচ্ছে লিখা। এই লিখাটা হবে ভার্ব। আমি এখানে লিখেছি আমরা যে কাজগুলো সাধারণত করি, আমরা প্রতিদিন যে কাজগুলো করি বা আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোকে বলা হয় মেইন ভার্ব। এখন এই ভার্বের কয়েকটা প্রকারভেদ আছে, ভার্বের কয়েকটা ধরন আছে। তার মধ্যে একটি হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব কি? আমরা যে কাজগুলো করি, যেমন ড্রিংক পান করা, সি দেখা, রিড পড়া, স্পিক বলা, এই যে কাজগুলো করি এগুলো হচ্ছে মেইন ভার্ব। এখানে ভার্বের আরেকটি রূপ আছে বা আরেকটি ফর্ম আছে, সেই ফর্মকে বলা হয় হেল্পিং ভার্ব। যেমন বি, am, is, are, was, were, being, been, have, has, had, does, do, did এবং এগুলোকে বলা হয় ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট। এগুলোকে বলা হয় মডেল ভার্ব। আচ্ছা, তো হেল্পিং ভার্বগুলো মূলত কোনো বাক্যে মেইন ভার্বের সাথে ব্যবহৃত হয় এবং সেটি সে বাক্যে মেইন ভার্বের সাথে ব্যবহৃত হয়ে বিভিন্ন ধরনের অর্থ প্রকাশ করে থাকে। আমরা যেহেতু বলেছিলাম যে একটি পূর্ণাঙ্গ বাক্য হতে হলে অবশ্যই তোমাকে সেখানে একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে। তারপর ভার্ব ব্যবহার করতে হবে। এখন তুমি এখানে সেই ভার্বটি মেইন ভার্বও থাকতে পারে বা সেই ভার্বটি অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে তাহলেও সেটি পূর্ণাঙ্গ বাক্য হবে। এবার আমরা একদম আমাদের ১ম স্লাইডে চলে যাই। আমরা এখানে লিখেছিলাম একটি বাক্যে সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকতে হবে। একদম এটি মাস্ট। এই ২ টো জিনিস থাকতেই হবে। এই ২ টো উপাদান যদি থাকে তাহলে সেই বাক্যটা পূর্ণাঙ্গ বাক্য। এই সাবজেক্ট এবং ভার্বের পরেও বাক্যের অর্থকে আরো স্পষ্টভাবে বোঝানোর জন্য আরো কিছু উপাদান থাকতে পারে। তার মধ্যে ৩ নম্বর উপাদান, এই যে অতিরিক্ত উপাদান, সেটা আরেকটা উপাদান হচ্ছে অবজেক্ট। তো এখন চলো আমরা আলোচনা করি অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে যেটিকে কেন্দ্র করে সাবজেক্ট কাজ করে। তো তোমরা জানো একটি বাক্যে যে কাজ করে সেই সাবজেক্ট এবং যে কাজটি করে সেই কাজটি ভার্ব। এখন এই কাজটি কাকে কেন্দ্র করে করে? যাকে বা যেটিকে কেন্দ্র করে এই ভার্বটি সাবজেক্ট করে সেটি হচ্ছে অবজেক্ট। যেমন তোমরা যদি একটু এক্সাম্পল খেয়াল করো, তামিম রিড বুক, এখানে যদিও রিডস হবে, এখানে আমার একটু লিখতে ভুল হয়েছে। আচ্ছা, তামিম রিডস বুক, তামিম বই পড়ে। তোমাদের মনে আছে আমি তোমাদের বলেছিলাম বাক্যে যে কাজ করে সে কি? বাক্যে যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট। তাহলে তামিম রিড বুকস, তামিম বই পড়ে। কে বই পড়ে? তামিম বই পড়ে। মানে আমি সাবজেক্টটি পেয়ে গেলাম।
তারপরে আমি তোমাদের বলেছিলাম বাক্যে সাবজেক্ট যে কাজটা করে সেই কাজটা হচ্ছে ভার্ব। তামিম বই পড়ে। তাহলে তামিম কি পড়ে? তামিম বই পড়ে, যে রিড মানে পড়া, তাহলে ভার্ব। তার মানে আমার সাবজেক্টও আমি এখানে পেয়ে গেলাম, এখানে আমি ভার্বও পেয়ে গেলাম। তাহলে এটা আমার অলরেডি আমার একটা বাক্য হয়ে গিয়েছে। কিন্তু আমি যেটি বলেছিলাম অবজেক্ট কি করে? অবজেক্ট হচ্ছে বাক্যের অর্থকে আরেকটু পূর্ণাঙ্গ করতে, আরেকটু স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার কাজ করে, এবং সাবজেক্ট যেটিকে কেন্দ্র করে কাজটি করে। সাবজেক্ট যেমন তামিম রিডস বুক, তামিম বই পড়ে। তামিম কি পড়ে? মানে তামিমের পড়ার উদ্দেশ্যটা কি? কাকেও কেন্দ্র করে সাবজেক্ট তামিম এই কাজগুলো করে। তাহলে বুকস, তামিম বই পড়ে। আই ওয়াচ কার্টুন, আই সাবজেক্ট, ওয়াচ ভার্ব, এবং আমি কি দেখি আসলে? আমি যে দেখি ভার্বটাকে কাকে কেন্দ্র করে হচ্ছে? আমি যে সাবজেক্ট আই, এটা আসলে কি করছি? যেটা আমি ভার্বটা আমার যে উদ্দেশ্যে হচ্ছে, কাজটা আমার যে উদ্দেশ্যে হচ্ছে সেটাই হচ্ছে অবজেক্ট। তাই এখানে অবজেক্ট কার্টুন। দে ইট ম্যাঙ্গোস, তারা আম খায়। এখানে ম্যাঙ্গোসটাও হচ্ছে অবজেক্ট। দে সাবজেক্ট এবং ইট ভার্ব। তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে আরেকটি জিনিস, আরেকটি উপাদান বলতে পারো, উপাদান কখনো কখনো কোনো সাবজেক্টে থাকে, সেটিই হচ্ছে কমপ্লিমেন্ট। তো অবজেক্টের মতো এই কমপ্লিমেন্টও আসলে বাক্যের অর্থকে আরেকটু বোঝাতে, আরেকটু বিবরণ করতে, আরেকটু বাক্যকে আরেকটু ভালো মতো বুঝিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে। তাহলে আমরা যেহেতু সাবজেক্ট শিখেছি, ভার্ব শিখেছি, অবজেক্ট শিখেছি, এখন আমরা আসলে দেখি আসলে কমপ্লিমেন্টটা কি। তার আগে বলে রাখি, তোমরা যদি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে ধারণা থাকে, দ্যাটস এনাফ, তাহলেই তোমার যথেষ্ট। তারপর আমরা শিখে রাখি আসলে কমপ্লিমেন্টটা কি। আচ্ছা, তার আগে বলে রাখি, কমপ্লিমেন্ট আর ভার্ব একটি বাক্যে মানে হয় কখনো কখনো অবজেক্টও থাকতে পারে, কখনো কখনো কমপ্লিমেন্টও থাকতে পারে। তাহলে দুটিই থাকতে পারে। তাহলে অবজেক্ট তো আমরা শিখেছি। অবজেক্ট মানে সাবজেক্ট যখন কোনো কাজ করে, কি উদ্দেশ্যে কাজ করে, সেক্ষেত্রে আমরা অবজেক্ট ইউজ করি। তাহলে আমরা কমপ্লিমেন্টটা আসলে কখন ইউজ করব? কমপ্লিমেন্ট আসলে কি সেটা আগে জেনে নেই। বাক্যের অর্থ সম্পন্ন করতে সাহায্য করে। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি যখন সাবজেক্ট তোমাদের বুঝিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম সাবজেক্ট ৩ রকমের হয়। কেউ কাজ করলে সেটি সাবজেক্ট, কেউ কোনো কিছু হলে সেটি সাবজেক্ট, কারো কাছে কিছু থাকলে সেও সাবজেক্ট। আচ্ছা, অবজেক্টটা কখন হয়? অবজেক্টটা হচ্ছে সাবজেক্ট যখন কোনো কাজ করে, সেক্ষেত্রে আমরা অবজেক্ট ব্যবহার করি। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, তামিম রিড বুকস। তামিম একটি কাজ করছে, পরে একটি কাজ। তো এক্ষেত্রে সাবজেক্ট যে বাক্যে সাবজেক্ট কোনো কাজ করে, আমরা সেই বাক্যে অবজেক্ট ব্যবহার করি। কিন্তু কমপ্লিমেন্ট আমরা কখন ব্যবহার করব? যখন যে বাক্যে সাবজেক্ট কাজ করছে না, সাবজেক্ট কিছু হয়। সাবজেক্ট যখন কোনো কিছু হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কমপ্লিমেন্ট। যেমন দেখো, ইট গ্রিউ ডার্ক, অন্ধকার হয়ে গিয়েছে। এটি মানে ইট গ্রিউ ডার্ক, অন্ধকার হয়ে গেছে। এখানে কিন্তু কোনো কাজ করছে না। হয়তো আমাদের মানে আবহাওয়াটা বা কোনো একটি জায়গা অন্ধকার হয়ে গেছে। এখানে কিন্তু কোনো কাজ করছে না, এটি হয়ে গিয়েছে। তো সাবজেক্ট এখানে হয়ে, ইট হচ্ছে সাবজেক্ট, এটি একটি কোনো কিছু হয়ে গিয়েছে। তো কোনো সাবজেক্ট যদি কিছু হওয়া বোঝায়, সেক্ষেত্রে আমরা অবজেক্ট ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কমপ্লিমেন্ট। যেমন হি ইজ এ ডেন্টিস্ট, সে একজন দন্ত চিকিৎসক। এখানে তার কোনো কাজ করা বলছে না। এখানে সে যে একজন দন্ত চিকিৎসক হয় বা হয়েছে, সেটিকে বোঝাচ্ছে। এর জন্য এখানে আমরা ডেন্টিস্ট ইউজ করেছি, যেটি একটি কমপ্লিমেন্ট। আচ্ছা, লাস্টে আমাদের একটা সেন্টেন্স স্ট্রাকচারে যে জিনিসটা থাকতে পারে, সেটিকে বলা হয় অ্যাডজাঙ্ক। অ্যাডজাঙ্কের বিষয়টি খুবই সহজ। সেটি হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্টের ব্যবহার করার পরেও, যেমন আই প্লে ফুটবল, দ্যাটস এনাফ। আমার এখানে আমি স্পষ্ট বুঝে গিয়েছি যে আমি ফুটবল খেলি। আই প্লে ফুটবল, এখানেও একটু ভুল হয়েছে। তোমরা এখানে ঠিক করে নেবে। এখানে প্লেইড হবে আই প্লে ফুটবল, বা এখানে হতে পারে ধরো এখানে আছে আই প্লে ফুটবল এভরিডে। ইয়েস্টারডের জায়গায় এভরিডে আছে। আমি প্রতিদিন ফুটবল খেলি। তাহলে এভরিডে বা ইয়েস্টারডেই ধরো, আই প্লে ফুটবলে কিন্তু আমার এখানে আমার বাক্য পূর্ণাঙ্গ হয়ে গিয়েছে। তাহলে অ্যাডজাঙ্কটা কি? অ্যাডজাঙ্ক হচ্ছে আমার বাক্য পূর্ণাঙ্গ হয়ে যাওয়ার পরেও যে শব্দটা আমার বাক্য সম্পর্কে আরেকটু অতিরিক্ত তথ্য দেয়, সেটি হচ্ছে অ্যাডজাঙ্ক। অ্যাডজাঙ্ক মানে কি? যা কোনো বাক্যে অতিরিক্ত অর্থ যোগ করে বা অতিরিক্ত তথ্য যোগ করে। যেমন তুমি দেখো, ইয়েস্টারডে, গতকাল, উই মেট অ্যাট দ্য পার্ক, গতকাল আমরা একটি পার্কে দেখা করেছিলাম। তাহলে তুমি বলো তো, উই মেট অ্যাট দ্য পার্ক, এখানে উই হচ্ছে সাবজেক্ট,
আমরা দেখা করেছিলাম মানে আমরা কাজ করেছিলাম। কে কাজ করেছিল? উই আমরা। উই সাবজেক্ট। কি কাজ করেছিলাম? দেখা করেছিলাম। মানে মিট। মিট মানে সাক্ষাৎ করা বা দেখা করা। এটা হচ্ছে অ ভার্ব এবং কোথায় দেখা করেছিলাম? এট দ্য পার্ক। ঠিক আছে? তাহলে এই যে ইয়েস্টারডে এখানে কথাটা আছে, এই ইয়েস্টারডে কথাটা এই বাক্যে অতিরিক্ত একটি তথ্য দিয়েছে। এটি সাবজেক্টও না, ভার্বও না, অবজেক্টও না। এজন্য ইয়েস্টারডে এখানে হবে অ্যাডজাঙ্ক্ট। তারপরে তুমি খেয়াল করো পরে আমাদের এক্সাম্পলটা, হি ইজ ভেরি টায়ার্ড। সে খুবই ক্লান্ত হয়ে গিয়েছে। আচ্ছা, হি ইজ ভেরি টায়ার্ড। বলো তো এই বাক্যের সাবজেক্ট কি? এই বাক্যে কে আসলে ক্লান্ত হয়েছে? তো আমরা তো শিখেছিলাম কোনো বাক্যে কেউ কোনো কিছু হলেও সেটি সাবজেক্ট, তাহলে হি মানে সে হয়েছে। তাহলে হি এখানে সাবজেক্ট। তোমাদের মনে আছে ইজ একটি হেল্পিং ভার্ব, তার মানে আমাদের এখানে ভার্বও পেয়ে গেলাম। এবং আমরা এখানে টায়ারটা হচ্ছে কমপ্লিমেন্ট। এটা কিন্তু অবজেক্ট হবে না। কারণ এখানে সাবজেক্ট হওয়া বুঝিয়েছে। এখানে কোনো কাজ করা বোঝাচ্ছে না। যদি কাজ করা বোঝাতো তখন আমরা সেখানে অবজেক্ট ব্যবহার করতে পারতাম। তাহলে এটা সাবজেক্ট, এটি হি সাবজেক্ট, ইজ ভার্ব, টায়ার্ড কমপ্লিমেন্ট। তাহলে এই ভেরি খুব ক্লান্ত হয়ে গেছে। এই খুব কথাটি একটি অতিরিক্ত এখানে তথ্য সংযোজন করেছে। এর জন্য এটি হবে অ্যাডজাঙ্ক্ট। তারপর তুমি যদি ৩ নাম্বার এক্সাম্পলটি খেয়াল করো, ডিউ টু হিজ ইলনেস মানে হচ্ছে তার অসুস্থতার কারণে, হি কুড নট কাম সে আসতে পারেনি, হোম বাসায় ফর ক্রিসমাস সে ক্রিসমাসের ছুটিতে বাসায় আসতে পারেনি। কেন? তার অসুস্থতার কারণে। এখানে ডিউ টু হিজ ইল হেলথ তার অসুস্থতার কারণে, এই অংশটুকু এই বাক্যে অতিরিক্ত। মানে এটি সাবজেক্টও না, এটি ভার্বও না, এটি অবজেক্টও না, এটি কমপ্লিমেন্টও না। তাহলে বাক্যে যেটি অতিরিক্ত তথ্য সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্টের পরে, সেটিকে বলা হয় অ্যাডজাঙ্ক্ট। আচ্ছা, তো এখন আমরা যদি একটু সামারি করি আমাদের কি আসলে এখান থেকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে বাংলা বাক্য গঠন, ইংরেজি বাক্য গঠন এক না কিন্তু, যেটা আমি বলেছিলাম। এর জন্যই আমি ভাত খাই, আই রাইস ইট হবে না, হয় আই ইট রাইস। ২ নাম্বার ইংরেজি বাক্যে বেশিরভাগ ইংরেজি বাক্য যে বাক্যগুলো আমরা বলি বা সাধারণত লিখি, এই বাক্যের গঠন মানে তুমি কিভাবে কি লিখবে? মানে যেমন বাংলাতে আমি ভাত খাই লিখো, কিন্তু ইংলিশে তুমি লিখতে পারো না আই রাইস ইট, তোমাকে আই ইট রাইস লিখতে হয়। তাহলে তুমি কিসের পরে কি সাজিয়ে লিখবে? তো ইংরেজি বেশিরভাগ বাক্যগুলো যে বাক্য দিয়ে আমরা কোনো বিবরণ দেই, কোনো কিছু বলি, কোনো তথ্য দেই, সেক্ষেত্রে ১ম এ হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট দুটোর একটি, তারপরে হবে অ্যাডজাঙ্ক্ট। তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকলেই মোটামুটি হয়ে যায়। তারপরে আমরা কমপ্লিমেন্ট বা অ্যাডজাঙ্ক্ট ব্যবহার করতে পারি। সঠিক বাক্য হতে হলে তার মধ্যে সাবজেক্ট এবং ভার্ব থাকতেই হবে, যেটা আমি বলেছি। কোনো বাক্যে কাজ বোঝালে অবজেক্ট হয়। হ্যাঁ, সাবজেক্ট যদি সে বাক্যে কোনো কাজ করে, তাহলে যে কাজটা হচ্ছে যে উদ্দেশ্যে, সেটাই অবজেক্ট। কোনো বাক্যে সাবজেক্ট যদি কোনো কিছু হওয়া বোঝায়, সেক্ষেত্রে সেটি কমপ্লিমেন্ট হয়। তোমাদের যদি এখনো সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট বুঝতে অসুবিধা হয়, তোমরা একটু ভিডিওটা একটু পেছনের দিকে গিয়ে তোমরা এটা আবার বুঝে নিতে পারবে। তো সাবজেক্টের পরে যা থাকে এবং আরেকটা কনসেপ্ট আছে ইংলিশ স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার, সেটাকে বলা হয় প্রেডিকেট। প্রেডিকেট মানে কি? এই সাবজেক্টের পরে তোমার যা আছে সবকিছুই, এই যে ভার্ব, কমপ্লিমেন্ট, অ্যাডজাঙ্ক্ট সবকিছুই প্রেডিকেটের আন্ডারে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে এটি আমরা কেন আমরা আসলে বাক্য গঠনটা শিখলাম? কারণ বাক্য গঠন তুমি শিখার ফলে তো তোমার ১ নাম্বারে ওই কনফিউশনটা দূর হয়েছে। কেন আই ইট রাইস, আমি ভাত খাই এর ইংলিশ আই রাইস ইট না হয় আই ইট রাইস হয়েছে। কারণ ১ম এ তোমার ইংলিশে সাবজেক্ট লাগবে। তাহলে আই সাবজেক্ট, তারপর লাগবে ভার্ব, ভার্ব কিন্তু ইট এবং তারপরে কি খাই? আমি যে খাচ্ছি এটার উদ্দেশ্য কি? অবজেক্ট। ঠিক আছে? তাহলে আই ইট রাইসই সঠিক। তো তুমি সেন্টেন্স স্ট্রাকচার তোমার এই কারণে জানতে হবে, তুমি সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে তোমার একটু ধারণা থাকলে তুমি অনেক বাক্যই নিজে বলতে বা লিখতে পারবে একদম নির্ভুলভাবে। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। ধন্যবাদ।